আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি জাহাঙ্গীর আলম, প্রভাষক, আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখন আমরা জানবো তোমাদের ফিন্যান্স ব্যাংকিং বইয়ের তৃতীয় অধ্যায়, অর্থের সময় মূল্য, অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি। এই অধ্যায় সম্পর্কে আমরা জানবো। তোমরা খাতা কলম বের করো আর প্রয়োজনীয় বিষয়গুলো নোট করে নাও। প্রথমেই আমরা অর্থের সময় মূল্য অধ্যায়ের মৌলিক বিষয়গুলো জানব। অর্থের সময় মূল্য কাকে বলে এটা আমরা জানব। সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলা হয়। অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলা হয়। এখন যদি এটাকে আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি তাহলে কেমন হবে? 2010 সালে একটি আইসক্রিমের মূল্য ছিল 20 টাকা, আর বর্তমান 2020 সাল। তো এই সময় আগের যে আইসক্রিমের মূল্য 20 টাকা ছিল, এটার মূল্য বর্তমান 40 টাকা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? 2010 থেকে 2020 পর্যন্ত এই 10 বছরে আগের যে আইসক্রিমের মূল্য ছিল সেটার মূল্য এখন 40 টাকা হয়েছে, মানে ডাবল হয়েছে, মানে দ্বিগুণ হয়েছে। তাহলে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হলো। আবার আমরা যদি 1972 সালের কথা চিন্তা করি, সেই সময় 40 টাকা দিয়ে 1 মণ চাল পাওয়া যেত। কি বললাম? 1972 সালের কথা যদি আমরা চিন্তা করি, 40 টাকা দিয়ে 1 মণ চাল পাওয়া যেত। কিন্তু বর্তমানে 40 টাকা দিয়ে 1 কেজি চালও পাওয়া যায় না। বর্তমানে 1 কেজি চালের মূল্য 50 থেকে 60 বা 70 টাকা। আমরা যদি আরো পেছনে চলে যাই, 300 থেকে 350 বছর আগে শায়েস্তা খানের আমলে 1 টাকা দিয়ে 8 মণ চাল পাওয়া যেত। কি বললাম? শায়েস্তা খানের আমলে 1 টাকা দিয়ে 8 মণ চাল পাওয়া যেত। আরো মজার বিষয় হলো, 4 থেকে 5 টাকা দিয়ে হাটের সবচেয়ে বড় গরু ক্রয় করা যেত। তাহলে 4 থেকে 5 টাকা দিয়ে হাটের সবচেয়ে বড় গরু ক্রয় করা যেত। কিন্তু বর্তমানে 4 থেকে 5 টাকা দিয়ে হাটের সবচেয়ে বড় গরুর একটি ছবিও পাওয়া যাবে না। আবার 1 টাকা দিয়ে সাধারণত বর্তমানে কিছুই পাওয়া যায় না। তো পাওয়া যেতে পারে ছোট বাচ্চাদের চকলেট বা চুইংগাম, এগুলো পাওয়া যেতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হচ্ছে, আর এই পরিবর্তনকেই আমরা কি বলতে পারি? অর্থের সময় মূল্য। রুল 72 কি? বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যে কোনো পরিমাণ বিনিয়োগিত অর্থ কত বছরে বা কত পার্সেন্ট সুদের হারে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করার কৌশলকে রুল 72 বলা হয়। যেমন একটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, 12% বার্ষিক সুদে 10,000 টাকা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে এখানে চাওয়া হয়েছে কত বছরে। কত বছর বলতে হলো নাম্বার অফ ইয়ার, মানে সময় আমরা বের করব। তাহলে রুল 72 অনুযায়ী আমরা লিখতে পারি, তাহলে কত বছরে চাইছে, যেহেতু সময়, তাহলে নাম্বার অফ ইয়ার n সমান হলো 72 ভাগ হলো আই। আই বলতে হলো ইন্টারেস্ট, মানে সুদের হার। সুদের হার হলো 12%। তাহলে আমরা এখানে লিখতে পারি 72 উপরে, আর সুদের হার যেহেতু 12%, 12% কে আমরা লিখতে পারি 0.12। এটা আমরা কিভাবে লিখলাম? 12% কে আমরা 12% সরাসরি লিখব না, এটাকে আমরা একটু ভেঙে লিখব। 12% মানে হলো 12 কে 100 দিয়ে ভাগ করব। ভাগ যদি আমরা করি তাহলে দেখা যাবে 0.12 পাওয়া যাবে। তাহলে এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে 6 বছর পাওয়া যাবে। তাহলে আমরা সময় পাইলাম হলো 6 বছর।
তাহলে আমরা বলতে পারি যে 12% বার্ষিক সুদে 10,000 টাকা 6 বছরে দ্বিগুণ হবে। তাহলে এখানে সময় চাওয়া হয়েছে, রুল 72 অনুযায়ী এখানে সময় চাওয়া হয়েছে। এরপরে আমরা যদি সুদের হার বের করি, তাহলে আমাদের কি করতে হবে? সুদের হার বলতে হলো আয়। তাহলে আমরা 72 কে সময় দিয়ে ভাগ করব, n মানে সময়, এটা দিয়ে ভাগ করব। তাহলে 72 আমরা লিখলাম। যদি বলা থাকে 6 বছরে কত পার্সেন্ট সুদ হবে, বার্ষিক কত পার্সেন্ট সুদ হবে, সুদের কথা যদি বলা থাকে, তাহলে আমরা যদি 6 বছর ধরে নিই, সময়টা ধরে নিলাম 6 বছর, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে এখানে 12% আসবে। তাহলে সুদের হার কত হবে? 12%। এটাই হলো রুল 72 এর নিয়ম। আমরা সমস্যা সমাধানের ক্ষেত্রে এই নিয়মটা আমরা ফলো করব। EAR এটার ফুল মিনিং হলো ইফেক্টিভ অ্যানুয়াল রেট, আর এটাকে আরেকটা নামে অভিহিত করা হয় যেমন EIR। এটার পূর্ণরূপ হলো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। দুইটার অর্থই হলো প্রকৃত সুদের হার অথবা কার্যকরী সুদের হার। এখন আমরা জানবো যে প্রকৃত সুদের হার অথবা কার্যকরী সুদের হার কাকে বলে। ঋণ গ্রহীতা ঋণদাতাকে যে হারে সুদ প্রদান করে তাকে বলা হয় কার্যকরী সুদের হার অথবা প্রকৃত সুদের হার। কি বললাম? ঋণ গ্রহীতা মানে যে ঋণ গ্রহণ করে সে হচ্ছে ঋণ গ্রহীতা। ঋণদাতাকে যে ঋণ দেয় তাকে যে হারে সুদ প্রদান করে তাকে বলা হয় প্রকৃত সুদের হার অথবা কার্যকরী সুদের হার। অর্থের বর্তমান মূল্য। অর্থের বর্তমান মূল্য কি বা কাকে বলে? ভবিষ্যতে প্রাপ্য অর্থের বর্তমান মূল্যকে বলা হয় অর্থের বর্তমান মূল্য। অর্থের বর্তমান মূল্য এটার ইংরেজি হলো প্রেজেন্ট ভ্যালু। আর প্রেজেন্ট ভ্যালুকে সংক্ষিপ্তভাবে লেখা হয় পিভি। পিভি দিয়ে অর্থের বর্তমান মূল্য বোঝানো হয়। বর্তমান মূল্য নির্ণয় করা হয় বার্ষিক বাট্যাকরণের মাধ্যমে। আর বাট্যাকরণ হলো বর্তমান মূল্য নির্ণয় করার কৌশলকে বলা হয় বার্ষিক বাট্যাকরণ। ভবিষ্যৎ মূল্য কি? বর্তমানে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় শেষে বিনিয়োগ করার পরে যে অর্থ সুদসহ পাওয়া যাবে সেটি হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য। তাহলে কি বললাম? নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় শেষে বিনিয়োগ করার পর যে সুদসহ অর্থ পাওয়া যাবে সেটা হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য। আর অর্থের ভবিষ্যৎ মূল্য এটার ইংরেজি হলো ফিউচার ভ্যালু। সংক্ষেপে FB লেখা হয় বা বলা হয়। ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য বার্ষিক চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে এটা নির্ণয় করা হয়। আর চক্রবৃদ্ধিকরণ হলো ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার কৌশলকে চক্রবৃদ্ধিকরণ বলা হয়। সুযোগ ব্যয় কাকে বলে? আমরা সহজে বলতে পারি দুটি প্রকল্পের মধ্যে যেটি সবচেয়ে ভালো এবং যেটা সবচেয়ে লাভ বেশি সেটা গ্রহণ করা আর অন্যটি ছেড়ে দেওয়া, এটাকে অর্থায়নের ভাষায় সুযোগ ব্যয় বলা হয়। তাহলে কি বললাম? দুটি প্রকল্পের মধ্যে যেটি সবচেয়ে গ্রহণযোগ্য বা লাভ বেশি সেটা গ্রহণ করা আর অন্যটি ছেড়ে দেওয়া, আর এটাকে অর্থায়নের ভাষায় কি বলা হয়? সুযোগ ব্যয় বলা হয়। মনে করো ব্যাংক হচ্ছে একটি প্রকল্প আর একটি প্রকল্প হচ্ছে জমি। তাহলে তুমি যদি জমি থেকে লাভ বেশি পাও তাহলে তোমাকে কি করতে হবে? ব্যাংক বাদ দিতে হবে। তাহলে একটা বাদ দিতে হবে, একটা গ্রহণ করতে হবে। তাহলে এটাকে অর্থায়নের ভাষায় কি বলা হয়? সুযোগ ব্যয়। প্রকল্প কাকে বলে? একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে প্রকল্প বলা হয়। প্রকল্প এটার ইংরেজি হলো প্রজেক্ট।
সরল সুদ কাকে বলে এবং চক্রবৃদ্ধি সুদ কাকে বলে। তাহলে এই দুইটা বোঝার জন্য আমরা একটি উদাহরণের সাহায্যে সহজেই বুঝতে পারি। সরল সুদ হলো, মনে করো 1000 টাকায় 10% সুদ, তাহলে কত পাওয়া যাবে? 100 টাকা। তাহলে প্রথম মাসে কত পাওয়া যাবে? 100 টাকা। এরপর দ্বিতীয় মাসে আবার 1000 টাকায় 10%, আবার কত পাওয়া যাবে? 100 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলের উপর সবসময় যে সুদ নির্দিষ্ট পরিমাণ থাকে, আসলের উপর যে সুদ ধার্য করা হয় সেটাই হচ্ছে সরল সুদ। আসলের উপর যে সুদ ধার্য করা হয় সেটাই হলো কি? সরল সুদ। এরপর আমরা যদি দেখি চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদটা হলো, যেমন 1000 টাকায় 10% 100 টাকা, এটা প্রথম মাসে 100 টাকা। এরপর দ্বিতীয় মাসে এই 1000-এর সাথে 100 যোগ করলে হয় 1100। এটার উপর যদি 10% করা হয় তাহলে হয় 110 টাকা। তাহলে এখানে কি হলো? প্রথমে যে সুদ পাওয়া গেল, পরের মাসে এই আসলের সাথে এই সুদ যোগ হয়ে তারপরে আবার সুদ বের করতে হবে। অতএব সুদ আসলের উপর যে সুদ ধার্য করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। আর চক্রবৃদ্ধি সুদ এটা সবসময় বাড়তে থাকবে, আসলের সাথে সুদ সবসময় যোগ হবে এবং এটা বাড়তেই থাকবে। এককালীন অর্থ বলতে কি বোঝানো হয়? এককালীন নগদ বলতে এককালীন প্রাপ্ত অর্থ বা প্রদত্ত অর্থকে বোঝানো হয়। কি বললাম? যে এককালীন নগদ বলতে এককালীন প্রাপ্ত বা প্রদত্ত অর্থকে বোঝানো হয়। যেমন মনে করো রহিমকে 1000 টাকা দেওয়া হলো। এখন কি করা হলো? রহিমকে 1000 টাকা দেওয়া হলো। এখন আমি যদি বলি রহিমকে 10 বছর পর 10,000 টাকা দেওয়া হলো, তাহলে এটা হলো এককালীন অর্থ। এখন আমি যদি বলি যে রহিমকে প্রথম মাসে 100 দেওয়া হলো, দ্বিতীয় মাসে 500 দেওয়া হলো, তৃতীয় মাসে 700 দেওয়া হলো, এরকম ভেঙে ভেঙে যদি বলি বা কিস্তি আকারে যদি বলি তাহলে সেটা এককালীন অর্থ হবে না। এককালীন অর্থ হলে সেটা সাধারণত একবারেই দেওয়া হয়। যেমন 1000 টাকা রহিমকে একেবারে দেওয়া হলো, একবার দেওয়া হলো। এরপর আবার যদি আমি বলি যে 10 বছর পর রহিমকে 10,000 টাকা দেওয়া হলো, এইগুলো হলো এককালীন অর্থ। অর্থের সময় মূল্য এই অধ্যায়ের গাণিতিক যে সূত্রগুলি আছে সেগুলো আমরা জানব। এককালীন অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য যে সূত্র সেগুলো আমরা দেখব। এককালীন অর্থ সিঙ্গেল অ্যামাউন্ট। তো প্রথমেই সরল সুদ। আমরা এর আগে দেখেছি সরল সুদ কাকে বলে, এটা আমরা জেনেছি। এখন সরল সুদের ক্ষেত্রে বর্তমান মূল্য পিভি ইকুয়াল হচ্ছে এফ ভি, আর নিচে হলো 1 + i⁴n, উপরে n দিতে হবে। এটা হলো সরল সুদের ক্ষেত্রে বর্তমান মূল্যের সূত্র এটা। এরপর সরল সুদের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্যের সূত্র হলো এফ ভি ইকুয়াল হলো পিভি 1 + i⁴n, n দিতে হবে এখানে। এটা হলো সরল সুদের ক্ষেত্রে দুইটা সূত্র। আর এখানে চক্রবৃদ্ধির ক্ষেত্রে দুইটা সূত্র, বর্তমান মূল্য পিভি ইকুয়াল। তাহলে এখানে পার্থক্য কোথায়? সরল সুদের ক্ষেত্রে ইকুয়াল হলো, উপরে এফ বি আছে, চক্রবৃদ্ধির ক্ষেত্রেও এফ বি হলো। এখানে 1 আছে, 1 হলো, এখানে প্লাস, এখানে প্লাস হলো। পরিবর্তন শুধু এখানে এবং এখানে। এখানে আয় আছে, সরল সুদের ক্ষেত্রে শুধু আয় হবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই আয়ের নিচে কি দিতে হবে? একটা এম দিতে হবে। এবং এই নাম্বার অফ এয়ার, এটার সাথে এই এমটা আবার কি করতে হবে? গুণ করতে হবে। চক্রবৃদ্ধির ক্ষেত্রে বর্তমান মূল্যের ক্ষেত্রে এমটা এখানে বাড়তি আসবে। এরপর ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে তাহলে একই রকম পরিবর্তন হবে। তাহলে ফিউচার ভ্যালু ইকুয়াল, এখানে পিভি আছে, দেওয়া হলো 1 + এখানে আয় ঠিকই থাকবে,
এখন এই চক্রবৃদ্ধি করার ক্ষেত্রে এখানে এম দিতে হবে, আয়ের নিচে কী দিতে হবে, এম দিতে হবে। আর এখানে যে নাম্বার অফ ইয়ার আছে এন, এটার সাথে কি গুণ করতে হবে, এম গুণ করতে হবে। তাহলে আমাদের সূত্র হয়ে যাবে। তাহলে দুইটা সূত্র হয়ে গেল, সরল সুদের দুইটা সূত্র আর চক্রবৃদ্ধির দুইটা সূত্র হয়ে গেল। শুধু পরিবর্তন এখানে এম, চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম, আর সরল সুদ আর চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে যে সূত্র প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু একই রকম। আচ্ছা, এখন আমরা যদি দেখি পিভি, এখানে যে পিভি ছিল এটার অর্থ হলো, এটার পুনরূপ হলো প্রেজেন্ট ভ্যালু, অর্থ হলো বর্তমান মূল্য। এরপরে এফভি, ফিউচার ভ্যালু, অর্থ হলো ভবিষ্যৎ মূল্য। এরপরে আই হলো রেট অফ ইন্টারেস্ট, মানে হলো সুদের হার। এরপরে এন হলো নাম্বার অফ ইয়ার, মানে বছরের সংখ্যা বোঝানো হয়। এরপরে এখানে এম যে আসলো নতুন করে, এম এর পুনরূপ হলো নাম্বার অফ মাল্টি পিরিয়ড, অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা। আরেকটি সূত্র জানবো, সেটি হলো ইএআর অথবা ইআইআর। আমরা জানি ইএআর এর পুনরূপ হলো ইফেক্টিভ অ্যানুয়াল রেট, অথবা ইআইআর এটার পুনরূপ হলো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এটা আমরা জানি। আর এটার অর্থ হলো কার্যকরী সুদের হার অথবা প্রকৃত সুদের হার। এটা যদি বের করতে বলে তাহলে আমরা এই সূত্র অনুযায়ী আমরা বের করব। তাহলে 1 প্লাস আই ডিভাইডেড এম টু দি পাওয়ার এম মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট শেষ ইন্টু হচ্ছে 100। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হার ইএআর অথবা ইআইআর আমরা বের করব খুব সহজেই। তাহলে এই সূত্রটা ভালো করে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব এম এর মান। অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি, এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের এম এর মান জানতে হবে। এম এর মান জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটু জেনে নিই। প্রথমেই হলো নোট। প্রশ্নে বার্ষিক চক্রবৃদ্ধি উল্লেখ থাকলে চক্রবৃদ্ধির সূত্র ব্যবহার করতে হবে না। তাহলে কি বলা হলো, প্রশ্নে যদি বলা থাকে বার্ষিক চক্রবৃদ্ধি, তাহলে চক্রবৃদ্ধির যে সূত্র এটা ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে, এক্ষেত্রে সরল সুদের সূত্র ব্যবহার করতে হবে। কারণ বার্ষিক চক্রবৃদ্ধি থাকলে এম এর মান 1 হয়, অর্থাৎ 1 গুণ করলেও যা হয়, না গুণ করলেও তাই। এই কারণে সরল সুদের সূত্র ব্যবহার করতে হবে। এম এর মান যে বুঝতে পারবে বা বের করতে পারবে যে সহজে, সে সহজেই গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। তাহলে আমরা জেনে নেই এম এর মান কীভাবে বের করতে হয়। তাহলে দেখো, 6 মাস পর পর যদি বলা থাকে তাহলে আমরা কিভাবে এম এর মান বের করব। আবার 6 মাস পর পর বলা থাকতে পারে, আবার অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি বলা থাকতে পারে। তাহলে আবার অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, এটার ইংরেজি হলো সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং। তাহলে এম এর মানটা বের করার জন্য আমরা জানি 12 মাসে 1 বছর হয়, 12 মাস উপর লিখতে হবে। আর 6 মাস পর পর বা অর্ধবার্ষিক যেহেতু বলছে, তাহলে 6 মাস দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 বার পাওয়া যাবে, এম এর মান হলো 2। এরপর 3 মাস পর পর, যেটাকে বলা হয় ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, এটার ইংরেজি হলো কোয়ার্টারলি কম্পাউন্ডিং। তাহলে 12 মাসকে 3 মাস দিয়ে ভাগ করতে হবে, তাহলে কতবার বের হবে, 4 বার। এম এর মান হলো 4। এরপর 2 মাস পর পর দ্বিমাসিক চক্রবৃদ্ধি, বি মান্থলি কম্পাউন্ডিং। তাহলে 12 মাসকে 2 মাস দিয়ে ভাগ করতে হবে, তাহলে বের হবে 6 বার। এম এর মান হলো 6। এরপর 1 মাস পর পর মাসিক চক্রবৃদ্ধি, মান্থলি কম্পাউন্ডিং। তাহলে 12 মাসকে 1 মাস দিয়ে ভাগ করতে হবে, তাহলে 12 বার। এম এর মান হলো 12। এরপর 15 দিন পর পর, দিনের কথা বলছি, তাহলে পাক্ষিক চক্রবৃদ্ধি, ফোর্থ নাইটলি কম্পাউন্ডিং। তাহলে দিনের কথা যেহেতু বলছে, এখানে আমাদের দিনকে ভাগ করতে হবে দিন দিয়ে। তাহলে আমরা জানি 365 দিনে হলো 1 বছর। তাহলে 365 দিনকে আমরা ভাগ করব হলো 15 দিয়ে। 15 দিয়ে যদি ভাগ করি 15 দিন দিয়ে, তাহলে কত বের হবে, 24 দশমিক সামথিং আসবে। তাহলে আমরা
m এর মান 24 ধরব। এরপর প্রতি সপ্তাহে একবার বা 7 দিন পর পর, তাহলে এটা হলো সাপ্তাহিক চক্রবৃদ্ধি, উইকলি কম্পাউন্ডিং। তাহলে 365 দিন ভাগ হলো 7 দিন, তাহলে কত হবে? 52 বার। m এর মান হলো 52। এরপর প্রতিদিন দৈনিক চক্রবৃদ্ধি, ডেইলি কম্পাউন্ডিং, তাহলে 365 বার, m এর মান হলো 365। এই টপিকের উপর অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি, এই অধ্যায়ের উপর যে মৌলিক বিষয়গুলো বোঝানো হলো, যে গাণিতিক সূত্রগুলো বোঝানো হলো, এগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে জানাবে। আর বর্তমান যেহেতু করোনা পরিস্থিতি চলছে, তোমরা বাসায় থাকবে, বেশি বেশি সাবান দিয়ে হাত ধুবে, আর বাইরে যদি কোনো কারণে যেতে হয় তাহলে মাস্ক পরে সাবধানে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।